নির্বাচন নিয়ে চাপের মুখে ডক্টর ইউনূসের পদত্যাগের হুমকি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। সন্ধ্যায় বিএনপি ও জামায়াতকে বৈঠকে আমন্ত্রণ। প্রশ্নবিদ্ধ ভূমিকা থেকে না সরলে সমর্থন পাবে না সরকার, বলছে বিএনপি। দ্রুত সংস্কার ও নির্বাচনী রোডম্যাপে সমাধান মনে করে জামায়াত। ঈদ ঘিরে রাজধানীতে 2 সিটি কর্পোরেশনের 18টি পশুর হাট। আবাসিক এলাকায় হাট বসানোর উদ্যোগে ক্ষুব্ধ এলাকাবাসী। দেশে কাঁচা চামড়ার দাম নেই, উল্টো বছরে $100 মিলিয়ন আমদানি। রপ্তানিতেও মিলছে না ন্যায্য মূল্য। ডিজিটাল প্ল্যাটফর্ম পরিচালনায় টেন্ডারের মাধ্যমে এজেন্সি নিয়োগের সিদ্ধান্ত বাফুফের। আন্তর্জাতিক মানের মাঠ তৈরির পরিকল্পনা। স্বাগত। এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। নির্বাচন নিয়ে চাপের মুখে ডক্টর ইউনূস পদত্যাগের হুমকি দিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বাংলাদেশ সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, পদত্যাগ ঘোষণার বক্তব্যের খসড়া তৈরির পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তবে এমন পদক্ষেপে বাংলাদেশ আরও অস্থিতিশীল হবে। উপদেষ্টারা এই বিষয়টি বোঝাতে সমর্থ হওয়ায় পরিকল্পনা থেকে সরে আসেন ডক্টর ইউনূস। সরকারের আরও এক কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস লেখে, দেশের গণতন্ত্রকে সঠিক পথে ফিরিয়ে আনতে যাদের সাহায্য করার কথা তাদের কেউ কেউ তাকে উপেক্ষা করছেন বলে মনে করছেন ডক্টর ইউনূস। মার্কিন গণমাধ্যমটির দাবি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা উচিত। সম্প্রতি সেনাপ্রধানের এমন বক্তব্যে অখুশি হন প্রধান উপদেষ্টা। বিএনপি ও জামায়াতে ইসলামীকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানা গেছে, শনিবার সন্ধ্যায় প্রথম বিএনপি এবং পরে জামায়াতে ইসলামের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান বিষয় নিয়ে আলাপচারিতার জন্য তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। তারা চায় ডক্টর ইউনূসের নেতৃত্বে আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক। সূত্রমতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা ইস্যুতে আলোচনা হবে। এর মধ্যে নির্বাচন, বিচার, সংস্কার, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার বিষয় বিশেষভাবে গুরুত্ব পাবে। দলের কেন্দ্রীয় মজলিসে সূরায়ে এক অধিবেশনে বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। কারণ তিনি তো সকলদের দ্বারা সমর্থিত, আমরাই তো তাকে এই দায়িত্ব সবাই মিলে দিয়েছি। তিনি তো জোর করে নেননি আমাদের কাছে। তিনি তো আমাদের প্রতিপক্ষ না, তিনি এখন সরকারের অভিভাবক। এ দায়িত্ব সকল রাজনৈতিক দল এবং অংশীজন স্বেচ্ছায় আমরা তার উপর অর্পণ করেছি। আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা তার সার্বিক কাজে। আমরা আমাদের জানা মতো আমাদের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কোনো অসহযোগিতা করিনি, বরঞ্চ যতটুকু আমাদের যেখানে সম্ভব আমরা সেই সহযোগিতা করেছি। অন্যান্য রাজনৈতিক অংশীজনের প্রতি, সংগঠনগুলোর প্রতি আমরা আহ্বান জানাই যে এই সরকার যেহেতু আমাদের সকলের সরকার, আসুন আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করি। সবাই মিলে যদি সহযোগিতা করি আর সরকারও যদি স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা গ্রহণ করে, তাহলে আমরা মনে করি যে সমস্যা যাই সামনে আসুক, সমাধান তার অতি সহজ। কিন্তু এইখানে বোঝাপড়ায় যদি কোনো গ্যাপ তৈরি হয় আর জাতি যদি কোনো সংকটে পড়ে, এ দায় আমরা কেউ এড়াতে পারবো না। অতএব দায় সৃষ্টি হওয়ার আগেই সমাধানের পথে হাঁটাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, উত্তম কাজ। আমরা সরকার এবং রাজনৈতিক দলগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানাই যে পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে আসুন প্রিয় দেশকে, জাতিকে আমরা আশাবাদী করি এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের দেশটি দীর্ঘদিন মজলুম ছিল, কিন্তু আমরা বিশ্বের মানচিত্রের দিকে যদি তাকাই তাহলে আরও কিছু বেদনাদায়ক ঘটনা আমরা লক্ষ্য করি। ফিলিস্তিন দশকের পর দশক, গাজা বছরের পর বছর,
আজকে দারুণভাবে নির্যাতিত এবং নিষ্পেষিত। আমরা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই যে আমরা যারা মানবাধিকারে বিশ্বাস করি এই মানুষগুলোকে তাদের অধিকার নিয়ে সম্মানের সাথে বাঁচতে দিন। তার অধিকার যদি হরণ করেন তাহলে মানবাধিকারের কথা আমাদের মুখে মানায় না। এ পর্যন্ত যা ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক জাতিসংঘের মাধ্যমে, এবং যারা যেখানে যতটুকু সীমা লঙ্ঘন করেছেন, অপরাধ করেছেন, তাদেরকে বিচারের আওতায় নেওয়া উচিত। যুদ্ধ বিরতি নয়, যুদ্ধ বন্ধ। আমাদের দাবি যুদ্ধ বিরতি নয়। বিরতির মানে এরপরে বিরতি দিয়ে আবার শুরু করে দেবে, এটাই হচ্ছে। আমরা যুদ্ধ বিরতি চাই না, আমরা যুদ্ধ বন্ধ চাই। কোনো যুদ্ধ না হোক। এটা বিশ্বসভার উদ্যোগেই, জাতিসংঘের উদ্যোগেই, এটাও ডায়ালগের মাধ্যমে সকল সমাধান করা সম্ভব। মগবাজারে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন জামায়াতের আমির, সরাসরি ছিলাম সেখানে। গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করতে আরেকটি ১/১১ তৈরির পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে ফেসবুকে এক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে দেশে অস্থিতিশীলতা তৈরি ও বিভাজিত করার জন্য ফের দিল্লি থেকে ছক কষা হচ্ছে। অধ্যাপক ইউনূসকে জনগণকে দেয়া সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাকে দায়িত্বে রেখেই রাজনৈতিকভাবে সব সমস্যার সমাধান করতে হবে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যেই নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তবে নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচারের রোডম্যাপ দাবি করেন নাহিদ ইসলাম। পাশাপাশি নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভার নির্বাচন একসাথে দেয়ার দাবি জানান তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা বললেও প্রশ্নবিদ্ধ ভূমিকা থেকে সরে না আসলে বিএনপির সমর্থন পাবে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। প্রধান উপদেষ্টার স্বাভাবিক কাজে বাধা দেশকে রাজনৈতিক সংকটে ফেলবে বলে মত জামায়াতে ইসলামীর। সংকট মোকাবিলায় রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টার পাশে থাকার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। একদিকে বিএনপি সমর্থিত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়রের শপথ গ্রহণের ইস্যু, বিএনপির 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি, সাথে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে 3 উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র আখ্যা দিয়ে পদত্যাগের দাবি, সেনাপ্রধানের নির্বাচন নিয়ে মন্তব্য সহ নানাবিধ কারণে রাজনীতির অন্দরে আলোচনায় আসে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়। প্রধান উপদেষ্টার পদত্যাগের আলোচনা গণমাধ্যমে প্রকাশ পেতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে এনসিপি ও জুলাই বিপ্লবের একাধিক সংগঠক ভুল ত্রুটি শুধরে সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়। রাজনীতির এমন পরিস্থিতিকে জাতীয় নাগরিক পার্টির এই নেতা দেখছেন আধিপত্যবাদী শক্তির চক্রান্ত হিসেবে। ডক্টর মুহাম্মদ ইউনূসকে সরিয়ে দেশকে যুদ্ধক্ষেত্র বানানোই চক্রের মূল লক্ষ্য বলেও অভিযোগ তার। ভারত এখানে একটি 111 সরকার কায়েম করতে চাচ্ছে। তারা বিভিন্নভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে ডিস্টার্ব করতে যাচ্ছে। তারা বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে, বাংলাদেশকে গাজার মতো ভারতের হাতে তুলে দিতে চাচ্ছে, এবং বাংলাদেশে একটি দুর্ভিক্ষ নিয়ে আসতে চাচ্ছে। অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে বাংলাদেশকে ধ্বংস করার জন্য একটি মহল পায়তারা করছে। চলমান রাজনৈতিক জট নিয়ে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন, প্রধান উপদেষ্টার স্বাভাবিক কাজে বাধা ও তার পদত্যাগ গভীর রাজনৈতিক সংকট তৈরি করবে। তাই তাদের দল ডক্টর ইউনূসকে সর্বাত্মক সমর্থন জানিয়ে যাবে। ওনার স্বাভাবিক কাজে কারোই এখানে বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়। 2 নম্বর হচ্ছে, ডক্টর ইউনূস যদি রিজাইন করেন তাহলে দেশে এক বিরাট শূন্যতা তৈরি হবে, এবং সেই শূন্যতার পরিসমাপ্তি কী হবে সেটা খুবই অনিশ্চিত। তো সুতরাং দেশকে আবার আরেকটি ক্রাইসিসে ফেলে দেওয়াটা কখনোই বুদ্ধিমানের কাজ হবে না। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যতে জোর দিয়ে বলেন, এত ঘটনা প্রবাহের পরও সরকার প্রশ্নবিদ্ধ ভূমিকা থেকে সরে না আসলে ও দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে বিএনপি সরকারের প্রতি সমর্থন উঠিয়ে নিবে। ইউনূস সাহেবের মতো লোক এখানে, তিনি নিজে বলতেছেন তিনি ব্যর্থতার দিকে যাচ্ছেন, তিনি কাজ করতে পারছেন না। তো সেটা আমরা চাই না। আমরা চাই যে উনি কাজ করুক, এবং সেই জন্য উপদেষ্টা পরিষদ আরও ছোট করুক, ওই
তত্ত্বাবধায়ক সরকারের আদলে এবং অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করব। এমন রাজনৈতিক সংকটের পিছনে রাজনীতিবিদদের দায়িত্বহীনতাকেই দায়ী করছেন এই রাজনৈতিক বিশ্লেষক। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে বলে দলগুলোকে প্রধান উপদেষ্টাকে সমর্থন জানানোর পরামর্শও দেন তিনি। প্রফেসর ইউনূসের কোনো বিকল্প নেই। প্রফেসর ইউনূসের ব্যক্তিত্ব, প্রফেসর ইউনূসের অতীত, প্রফেসর ইউনূসের বিশ্বজোড়া খ্যাতি আমাদের একটি ক্যাপিটাল এবং প্রয়োজন হবে। এবং যদি প্রফেসর ইউনূসকে চলে যেতে দেওয়া হয়, আরও একটি বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যে কোনো মূল্যে রাজনৈতিক দলগুলির উচিত প্রফেসর মোহাম্মদ ইউনূসকে বোঝানো, প্রফেসর ইউনূসকে মানে অনুরোধ করা যে তিনি যাতে এইরকম অনাকাঙ্ক্ষিত একটি পদত্যাগের সিদ্ধান্ত না নেন। আধিপত্যবাদী ষড়যন্ত্র মোকাবেলা ও দেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় যাত্রা করাতে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। জাওদ মাহমুদ, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে 18টি কোরবানি পশুর হাট বসাতে যাচ্ছে 2 সিটি কর্পোরেশন। হাটের কার্যক্রম চলবে 1 জুন থেকে ঈদের দিন পর্যন্ত। এছাড়া হাট কেন্দ্রিক চাঁদাবাজি ও অপরাধ ঠেকাতে কঠোর মনোভাব প্রশাসনের। তবে কোনো হাট আবাসিক এলাকায় বসতে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। সানি মৃধার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চলছে বিরামহীন কর্মযজ্ঞ। এই ব্যস্ততা জানান দিচ্ছে আর কদিন পরেই শুরু হতে যাচ্ছে কুরবানির পশুর হাট। তাই তো শেষ সময়ে রোদ বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়ের মধ্যে হাট প্রস্তুতের চেষ্টা। ঈদুল আজহা ঘিরে আগে থেকেই প্রস্তুত করা হচ্ছে পশু বিক্রির হাট বাজার। এরই মধ্যে হাটের ইজারা দিতে উন্মুক্ত করা হয়েছে দরপত্র। কেউ সর্বোচ্চ দরপত্র দাখিল করে বুঝে নিয়েছে কয়েকটি হাটের ইজারাও। এবছর কোরবানি উপলক্ষে স্থায়ী অস্থায়ী মিলিয়ে ঢাকার 2টি সিটি কর্পোরেশনে 18টি হাট বসার কথা রয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটির অধীনে উত্তরা 16 ও 18 নম্বর সেক্টর, ভাটারা ও মিরপুর 6-এর ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা সহ 9টি স্থানে হাট বসবে। আর স্থায়ী হাট হিসেবে পশু কেনা বেচা হবে গাবতলীতে। তবে আইনি জটিলতায় এবার মেরাদিয়া ও আফতাবনগরে বসবে না কোনো পশুর হাট। ঢাকা দক্ষিণ সিটির শারুলিয়া, হাজারীবাগ, শ্যামপুর সহ 9টি স্থানে বসবে পশুর হাট। এসব হাটের বর্জ্য ব্যবস্থাপনায় ইজারাদারদের করা হয়েছে সতর্ক। ইজারাদারের চুক্তিতেই থাকে যে তাকে এইটা পরিষ্কার করে দিতে হবে, কিন্তু আমরা একটা কাজ করে থাকি আগে থেকে যে এইটা অপসারণ যদি তারা না করে তাহলে এটা অপসারণ করতে যে পরিমাণ খরচ লাগতে পারে তার আমরা অ্যাডভান্স একটা টাকা নিয়ে রেখে দিই। আর্থিক লেনদেনের নিরাপত্তার জন্য আমাদের বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বুথ থাকবে। প্রতি বছরের মতো এবারও বেশ কিছু আবাসিক এলাকায় হাট বসানোয় অসন্তোষ এলাকাবাসীর মাঝে। তাদের অভিযোগ, রাস্তা আটকে এসব হাট বসায় ব্যাহত হয় যান চলাচল, পাশাপাশি পশুর বর্জ্যে সৃষ্টি হয় ভোগান্তি। যখন হাটটা কমপ্লিটলি বসে যাবে, কমপ্লিটলি হবে, তখন এইখানে রাস্তাটা ডিরেক্ট ব্লক হয়ে যাবে। একটা বেরিবাদ আছে, 30 ফুট একটা রাস্তা আছে কালীনগর নিজদা, ওই সব জায়গায় হয়ে গেলে ভালো হয়। ব্যাপারীরা এখানে রাত্রে ঘুমায়, এরা গরু ইয়াটা করে এলাকাবাসীর মানুষের কষ্ট দেয়, মুসল্লিদের কষ্ট দেয়। গরু বড় আসলে আট আসলে আমরা ব্যারিনের কায়দা থাকে না, এটা রোডের উপরে আসলে সব দিকে অনেক সমস্যা হচ্ছে। এদিকে কোরবানির হাট ঘিরে চাঁদাবাজি সহ অপরাধ রুখতে কঠোর অবস্থানে থাকবে সরকার। যে কোনো অপরাধের তথ্য দিতে 24 ঘন্টা হেল্পলাইন নম্বর চালু থাকবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। কেন্দ্রীয়ভাবে একটা মনিটরিং এর ব্যবস্থা থাকবে, যেখানে একটা সেল গঠন করা থাকবে, একটা হটলাইন থাকবে, যেখানে যে কেউ কোনো যদি চাঁদাবাজির সম্মুখীন হয় কোনো অবস্থাতেই তিনি যেন চাঁদা না দেন। ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, কোরবানির হাট ও এর আশপাশে যানজট এড়াতে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে, গরুরহাট কেন্দ্রিক ট্রাফিক ফোর্স অ্যাজ ওয়েল অ্যাজ ক্রাইম ডিভিশনের ফোর্স। এছাড়া গরুরহাট ব্যবস্থাপনার জন্য 2 সিটি কর্পোরেশনের সাথে আমাদের উল্লেখযোগ্য সভা হয়েছে। সবাই গরুরহাট ম্যানেজমেন্ট অন্যান্যবারের তুলনায় যাতে ভালো হয় সেজন্য বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশুর হাটে অনিয়ম রোধে মোবাইল কোর্ট চালানোর কথাও জানায় আইন শৃঙ্খলা বাহিনী। প্রতি বছরই নির্ধারিত স্থানের বাইরেও চলে কুরবানির পশু বেচা বিক্রি। এর ফলে
আশপাশের জায়গায় বর্জ্য জমার পাশাপাশি দেখা যায় বিশৃঙ্খলা। এসব বিবেচনায় এবার নির্ধারিত স্থানের বাইরে কোরবানির পশু বেচা বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। তবে ইজারাদাররা এই নিষেধাজ্ঞা কতটুকু মানেন বা না মানলে কোন ধরনের পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, সেটাই এখন দেখার অপেক্ষা। সানিম মৃধা, এখন, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে মেহেরপুরের বিভিন্ন পশুর হাট। স্থানীয় ব্ল্যাক বেঙ্গল ছাগলের সুখ্যাতি থাকায় জেলার সবচেয়ে বড় ছাগলের হাটে ভিড় বাড়ছে ক্রেতা বিক্রেতাদের। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন এবারে হাটে পশু সরবরাহ কেমন, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা পাইকাররা কি বলছেন? হাফিজ, আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, ছাগল পালনের জন্য কিন্তু মেহেরপুর বিখ্যাত। বিশেষ করে এখানকার ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু গিনিজ ওয়ার্ল্ড বুক খ্যাত। সেই সাথে এই যে কুরবানির ঈদকে সামনে রেখে মেহেরপুরের প্রতিটা পশুর হাটই কিন্তু জমে উঠেছে। মেহেরপুর সদর উপজেলার বাড়াদিতে অবস্থিত শত বছরের ঐতিহ্যবাহী এই হাটকে কেন্দ্র করে কিন্তু মেহেরপুরের যারা খামারি, যারা ছাগল লালন পালন করে, তারা কিন্তু সপ্তাহে 2 দিন কিন্তু তাদের শখের পশুটিকে এই হাটে নিয়ে আসে বিক্রি করার জন্য। আবার যারা কিনতে আসছে, মেহেরপুরের যারা কোরবানি দেবে, তারা কিন্তু এখানে এই হাটে ছাগল কিনতে আসে। এর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে ঢাকা, চিটাগাং, বরিশাল, সিলেট সহ দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু ব্যবসায়ীরা, পাইকাররা এই হাটে আসে এবং এই হাট থেকে বিভিন্ন ধরনের ছাগল কিন্তু তারা সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দিচ্ছে। আমি কয়েকজন হাট মালিকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এই হাটে প্রতিদিন কিন্তু 1 থেকে 1.5 হাজারের বেশি ছাগল কিন্তু ওঠে এবং প্রতি হাটে 500 থেকে 600 বা তার বেশি ছাগল কিন্তু বিক্রি হচ্ছে। এভারেজ যদি আমি ধরে নিই, প্রতিটা ছাগল 15,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 40-50 হাজার টাকা দামে ছাগলও কিন্তু এই হাটে পাওয়া যায়। সেই হিসাবে এই হাটে কিন্তু প্রতিদিন 80 লাখ থেকে 1 কোটি টাকার ছাগল বেচা কিনা হয়। আমি কয়েকজন ছাগল মালিকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন তারা সারা বছরই ছাগলটা লালন পালন করে এবং একটু ভালো দামের আশায় কিন্তু তারা এই হাটে আসেন। কারণ এই হাটে দেশের বিভিন্ন জেলা থেকে যেহেতু ব্যবসায়ীরা আসেন, তাই তারা কিন্তু ভালো একটা দাম পাওয়ার আশাতেই আসেন। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি যারা বিভিন্ন জেলা থেকে এসেছে, তারা আমাকে জানিয়েছেন মেহেরপুরের ছাগলের কিন্তু সারা দেশেই বেশ খ্যাতি রয়েছে, তাই তারা মেহেরপুরকে টার্গেট করে এবং সপ্তাহে 2 দিন কিন্তু এই হাট থেকে ছাগল সংগ্রহ করে। এছাড়াও মেহেরপুরে আরো যে সমস্ত ছোট বড় হাটগুলো রয়েছে, সেখানেও কিন্তু তারা বিভিন্ন ধরনের ছাগল সংগ্রহ করে। আমি যারা লোকাল যারা ক্রেতা, তাদের সাথে কথা বলছি, তারা কিন্তু মাঝারি ছাগলগুলো তাদের পছন্দের শীর্ষে রয়েছে। উজ্জ্বল হাফিজ, এই ছিল আমার কাছে মেহেরপুরের ছাগল হাটের সর্বশেষ পরিস্থিতি। মেহেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। গেল 1 দশকে উল্লেখযোগ্য হারে বেড়েছে জুতাসহ চামড়াজাত পণ্যের দাম, অথচ গুণগত মান ভালো হলেও যেন মূল্যহীন হয়ে পড়েছে দেশি কাঁচা চামড়া। প্রতি বছর এই দাম না পেয়ে হতাশায় থাকেন কোরবানিদাতা, চামড়ার আড়তদার কিংবা ব্যবসায়ীরা। অথচ বিদেশ থেকে প্রতি বছর আমদানি হয় $100 মিলিয়ন চামড়া। ব্যবসায়ীদের অভিযোগ, সনদ না থাকায় বিপুল মুদ্রা চলে যাচ্ছে দেশের বাইরে। অন্যদিকে চামড়া রপ্তানিতেও মিলছে না ন্যায্য মূল্য। শোয়েব রহমানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শাহরিয়ার রিফাত। চামড়া শিল্প কাঁচামালের দিক থেকে তৈরি পোশাক শিল্পের পুরো বিপরীত, কারণ পোশাক শিল্পের কাঁচামাল বিদেশ থেকে আসে, অন্যদিকে দেশেই পর্যাপ্ত সরবরাহ আছে কাঁচা চামড়ার। তবুও পোশাক শিল্পের মতো বিকশিত হয়নি চামড়া শিল্প। কেন এমন দশা? দেশে কোরবানির ঈদে অনেকটাই মূল্যহীন হয়ে যায় চামড়া, অথচ উল্টো প্রতি বছর প্রায় $100 মিলিয়ন বা 1000 কোটি টাকার চামড়া আমদানি করে জুতাসহ চামড়াজাত পণ্য তৈরির প্রতিষ্ঠানগুলো। কারণ বিশ্বের নামিদামি কোম্পানিগুলো পরিবেশ সনদ ছাড়া LWG না থাকলে সে প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করে না। তবে দেশের মাত্র 6টি ট্যানারি আছে যাদের এ সনদ আছে, কিন্তু তাদের পক্ষে জুতা তৈরিকারক প্রতিষ্ঠানগুলোর চামড়ার বিপুল চাহিদা পূরণ করা সম্ভব হয় না। ফলে দেশের চামড়াজাত পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে আমদানি করতে হয়। খুলনাতে আছে 2টা আর ঢাকাতে আছে 2টা। তো এখন আরও ফ্যাক্টরি দরকার, কারণ এখনও পর্যন্ত বাংলাদেশে যারা প্রোডাকশন করছে বিভিন্ন ব্র্যান্ড, শু বলেন বা লেদার গুডস বলেন, ম্যাক্সিমাম লেদার আসতেছে বাইরে থেকে। আমরা সাপ্লাই দিতে পারছি না, শুধু কমপ্লায়েন্স ইস্যুতে।
তথ্য বলছে 2024-এর জুলাই থেকে 2025-এর এপ্রিল পর্যন্ত 10 মাসে চামড়া রপ্তানি হয়েছে $107 মিলিয়ন, যা আগের বছর ছিল $117 মিলিয়ন। রপ্তানি কমেছে 8.24%। তবে এবছর চামড়াজাত বিভিন্ন পণ্যের রপ্তানি কমলেও চমক এসেছে চামড়ার জুতা রপ্তানিতে। এক বছরে চামড়ার জুতা রপ্তানি বেড়েছে প্রায় $110 মিলিয়ন। খাত সংশ্লিষ্টরা বলছেন, চামড়া আমদানি কমিয়ে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে ট্যানারিগুলোর LWG সনদের বিকল্প নেই। বাংলাদেশের 6টির বিপরীতে ভারতে এমন প্রতিষ্ঠান আছে অন্তত 139টি, চীনে 103টি, ইতালিতে 68টি এবং ভিয়েতনামে 14টি। সনদ না থাকায় দেশের চামড়া সস্তায় বিক্রি হচ্ছে চীনের বাজারে, কমছে বৈদেশিক মুদ্রা আয়। চাইনিজ বায়াররা আমাদের এখান থেকে একটা সুবিধা নিচ্ছে, যেহেতু আমাদের অন্য জায়গায় আমরা বিক্রি করতে পারছি, কারণ আমার CTP নাই, LWG সার্টিফিকেট নেই। তো আমি যে চামড়াটা আমার $1.5 বিক্রি করতে পারবো, এটাকে আমাকে 50% কমে দামে চায়নার কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছে, কারণ অল্টারনেটিভ কোনো আমার কাস্টমার নাই। যদি আমার এটা থাকতো LWG সার্টিফাইড হতো, অন্তত 20টা ট্যানারি যদি থাকতো, আমার মনে হয় আমার এখন যে ফরেন কারেন্সি আর্ন করতেছে ডাবল হয়ে যাবে। দেশে চামড়া সংগ্রহের প্রধান মৌসুম ঈদুল আজহা। এ সময় বৃহত্তর চট্টগ্রামের আড়তদাররা প্রায় 3,60,000 চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। কিন্তু চামড়ার প্রকৃত মূল্য না পেয়ে আড়তদার, কোরবানিদাতা, ট্যানারি মালিক সবাই ক্ষতিগ্রস্ত হন। যে গরম পড়তেছে, 12 ঘন্টার মধ্যে 8 থেকে 12 ঘন্টার মধ্যে মালগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। পটি গ্যাস আমরা কিনে রাখে দিছি, এখান থেকে রুগ গেছে বা খেয়ারও গেছে, দরদামে হয় নাই, রাখতে তারপর দিন সকালে এখানে আনছে, চামড়াগুলি নষ্ট হয়ে যায়। সরকার প্রতি বছর চামড়ার দাম নির্ধারণ করে দেয়, এতে করে বিদেশি ক্রেতারা দাম জেনে যাওয়ায় তাদের সাথে দর কষাকষির সুযোগ আর থাকে না বলেও দাবি ট্যানারি মালিকদের। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। এখন বাণিজ্যে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর। আবারও স্বাগত, দেখছেন এখন বাণিজ্য। রাজশাহীতে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তাতে প্রভাবিত হচ্ছে আমের বাজার। ক্রেতা স্বল্পতায় আর আম ভেজা হওয়ায় ছাড়তে হচ্ছে কম দামে। আমের দাম কম হওয়ায় হতাশ আম চাষিরাও। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর বানেশ্বর এলাকায় আছেন সহকর্মী রাকিবুল হাসান। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাকিব, জানাবেন আজ কত দরে আম বিক্রি হচ্ছে, পাইকারি ও খুচরায় কত দামে মিলছে আম? উজ্জ্বল, রাজশাহীতে আসলে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে গতকালকে শুধুমাত্র একটি বেলায় 35 মিলিমিটার বৃষ্টি। এই মধু মাসে তখন যখন আম আসলে নামানোর সময় হচ্ছে, আটিকুটির পরে গোপালের নামানোর সময় হচ্ছে এবং কৃষাপাত বা হিমসাগর নামানোর সময় হচ্ছে, যখন কিনা একেবারে বাজারের শুরুর দিকে আমরা দেখছিলাম যে আটিকুটি জাতের আমি 1300 থেকে 1400 টাকা মন দরে বিক্রি হচ্ছিল, পরে গোপালভোগ 1800 থেকে 2000 টাকা মন দরেও কিন্তু আসলে বিক্রি হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে আপনি জানেন যে অনবরত বৃষ্টি হতে থাকলে থেকে যেই বৃষ্টিটা আসলে আমের গায়ে পড়ে, সেখান থেকে দাগ তৈরি হয়, যাতে আমের উজ্জ্বলতা আসলে কমে আসে। এই পর্যায়ে আসলে বাগানি যারা আছেন তারা বলছেন যে তারা কিছু কিছু আম নামিয়ে নিচ্ছেন। বিশেষ করে এখন আমরা যে আমগুলো নামাতে দেখছি সেগুলো লক্ষণভোগ আম, যদিও এটা আরো কিছুদিন পরে নামানোর কথা, কিন্তু এটা আচারের জন্য মূলত নামিয়ে নিচ্ছেন। এখানে বাগানিরা যেটি বলছেন যে এই আচার মূল্যে দাম যেটি পাচ্ছেন তারা, সেটি আসলে পেকে উঠলে আমের দামটি পাবেন না, সে কারণে আসলে তারা আম নামিয়ে নিচ্ছেন এবং বৃষ্টির প্রভাবে আসলে এই ঘটনাটি ঘটেছে। অন্যদিকে বাগানে যেহেতু বাজারে যখন আসলে 1800 থেকে 2000 টাকার গোপালভোগ মন উঠেছে, এখন বৃষ্টির কারণে কিন্তু গেল দিনের হাটে কিন্তু 1100 থেকে 1200 টাকা মন দরে আসলে বিক্রি করতে হয়েছে তাদেরকে। সুতরাং এই যে দরপতন, সেটা আসলে বৃষ্টি অব্যাহত থাকলে তারা এই সমস্যাটায় পড়বেন বলছেন। এবং একই সাথে এর পরবর্তী সময়ে যে হিমসাগর এবং আমরুপালি আছে এবং ল্যাংড়া এবং অন্যান্য যে সমস্ত সমিশ্র জাতের আমগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রেও যেন এই ধরনের সমস্যায় না পড়েন, যার কারণে লোকসান সামলাতে কিন্তু তারা অল্প মূল্যে ছেড়ে দিচ্ছেন এবং এই যে বৃষ্টির দিন সেই সময় আমের যে হারভেস্টিং সেটি আসলে তারা করেন না। গতকালকে যেহেতু প্রচন্ড বৃষ্টি হয়েছে,
সেই বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু এখন তারা সুযোগ বুঝে যে আমটি আসলে নামালে তাদের ক্ষতিগ্রস্ত হবে না এবং আমের সময় বা ক্যালেন্ডারও এবং আমের সময় বা ক্যালেন্ডারও আসলে মেনে চলা হবে, সেইটি মেনেই কিন্তু আসলে উজ্জ্বল এখন পর্যন্ত আমরা দেখছি আমটি নামানো হচ্ছে। এবং এই অবস্থা আসলে কোরবানি যেহেতু সামনে, এই কোরবানির হাটের আগ পর্যন্ত যেহেতু ক্রেতার একটু স্বল্পতা আছে, যার কারণে এই সমস্যাটি হবে। এবং বাগানিরা যেটি বলছেন যে আগাম বর্ষণ আসলে এই অঞ্চলে শুরু হচ্ছে এবং এই যে বৃষ্টির বলয় সেটি থাকার কারণে কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। সুতরাং এই জায়গাটা যত দ্রুত কাটিয়ে উঠবে বাগানি এবং ব্যবসায়ীরা বলছেন তাদের জন্য ভালো। তো উজ্জ্বল, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহীর বানেশ্বর থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। সাভারের ঢাকা আরিচা মহাসড়কের পাশে এবং ঢাকা উত্তর সিটির আমিনবাজার ল্যান্ডফিল স্টেশনে উন্মুক্তভাবে ফেলা হচ্ছে টনকে টন বর্জ্য। প্রতিনিয়ত আগুনে পুড়িয়ে ফেলা হয় এই বর্জ্য। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে, অপরদিকে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। হুমায়ুন কবিরের প্রতিবেদন। সাভার বাসস্ট্যান্ড থেকে আমিনবাজারের সালেপুর ব্রিজ পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের পাশে অন্তত 10টি স্থানে ফেলা হচ্ছে বর্জ্য। মহাসড়কের উভয় পাশে ঘুরে দেখা যায় বিভিন্ন স্থানে ফেলে রাখা বর্জ্যের কিছু অংশ জ্বলছে আগুনে। দুর্গন্ধে নাক চেপে ধরে চলাচল করতে বাধ্য হচ্ছেন সড়কটির ব্যবহারকারীরা। রাস্তার পাশে যেভাবে ময়লা ফেলছে, আমাদের যাতায়াতে অনেক কষ্ট হয়, যাতায়াতের সময় বমি চলে আসে। যে গন্ধে আমরা চলাচল করতে খুব কষ্ট হয়। জায়গা ফালান ছাড়ার তার জায়গা নাই, ওই জায়গাও ফালায়, ওই দিকেও ফালায়, এদিকেও ফালায়। যাত্রীরাও যাইতে পারে না, বমি করে দেয় গন্ধে, আমরাও গাড়ি চালাতে পারি না। এটা আসলে একটা সরকারের পদক্ষেপ নেওয়া দরকার। এদিকে মহাসড়কে ময়লা ফেলার বিষয়ে জানতে চাইলে স্থানীয়রা বলেন, ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় সড়কের পাশেই ফেলতে বাধ্য হচ্ছেন তারা। কোনো জায়গায় না, কোনো হিত নাই, আমাকে ময়লা ফেলাইলে জায়গা ভাও করে দেখ, আমরা সেই জায়গায় ময়লা ফেলাই। দেশের মানুষ ফেলে, আমরাও ফেলা যাই, কি কম কম। এলাকায় ময়লা ফেলানোর জায়গা নাই ভিতরে, লোকজন হাঁটাচলা করে, হাঁটাচলার অবস্থায় বাজারে যায় বা কর্মস্থানে যায়, এই সময় যাওয়ার কালে এই সব ময়লাগুলি ফালায় আর। ঢাকা আরিচা মহাসড়কের দুই ধারে দিনের পর দিন ময়লা আবর্জনা ফেলা ও তা পোড়ানোর কারণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, দূষিত হচ্ছে পরিবেশ। এছাড়াও রয়েছে অগ্নি দুর্ঘটনার শঙ্কা। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অগ্নি দুর্ঘটনার হাত থেকে বাঁচতে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আমিনবাজার থেকে শুরু করে গোটা হাইওয়ে রোডটা নয়ারহাট এদিকে চন্দ্রা পর্যন্ত যান, এটা গোটাটাই কিন্তু একটা ময়লার বাগার, পরিবেশ দূষণে পরিণত হয়েছে। এইসব ময়লা স্তূপ করে আবার পুরানো হচ্ছে। এই পুরানোর কারণে অগ্নি দুর্ঘটনার যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি কিন্তু ধোঁয়ায় পরিবেশ দূষণ, নানা ময়লা পুরানোর কারণে একটা ব্যাপক কিন্তু স্বাস্থ্যহানি হচ্ছে এবং এটা কিন্তু কোনো অবস্থায় কাম্য নয়। অবৈধভাবে মহাসড়কের পাশে যারা ময়লা ফেলছেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে যত্রতত্র ময়লা না ফেলার নির্দেশনা দেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা হলো যে অবৈধভাবে ময়লা ফেলবে, তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রায়শই মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসি এবং তাদেরকে যাতে নিবৃত্ত করা যায়। পুলিশ সহ রাতে যারা টহল পুলিশ থাকে, তারপর আমাদের ট্রাফিক পুলিশ থাকে, তারপরে আমাদের হাইওয়ে পুলিশ থাকে এবং আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব যাতে ময়লাটা না ফেলে। মহাসড়কে আবর্জনা ফেলার বিষয়ে রোডস অ্যান্ড হাইওয়ে সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান স্থানীয়দের। হুমায়ুন কবির, এখন সাভার। মানিকগঞ্জের হরিরামপুরে কোটি টাকায় সড়ক সংস্কার কাজ চলছে, তবে নিম্নমানের সামগ্রী সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এদিকে সময় মতো কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে অন্তত 10 গ্রামের মানুষ। এই অবস্থায় ঠিকাদারকে সরানোর নির্দেশ দিয়েছে এলজিইডি। বিস্তারিত আসাদুজ্জামানের প্রতিবেদনে। মানিকগঞ্জের হরিরামপুরের কান্ঠাপাড়া থেকে বহলাতুলি বাজার পর্যন্ত 2 কিলোমিটারের সড়ক। দীর্ঘ 7 থেকে 8 বছর ধরে ভাঙা সড়কের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামবাসীকে। গেল নভেম্বরে শুরু হয় সংস্কার কাজ। চলতি বছরের এপ্রিলে কাজ শেষ হওয়ার কথা থাকলেও শুধু ইট ফেলেই দায় সেরেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মির এন্টারপ্রাইজ।
১,১,১,০০,০০০ টাকায় সড়ক সংস্কার কাজের শুরু থেকেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। জানান সড়কে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইটের খোয়া, যার কারণে সড়কের স্থায়ী হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন বহলাতলী, সুট্টি, সুলতানপুর, করিমকান্দি সহ অন্তত 10টি গ্রামের মানুষ। নাম্বার ছাড়া ইটের খোয়া, এই খোয়া দিয়ে যদি এই রাস্তা করে তাহলে তো রাস্তা থাকবো না। এই 2 নাম্বার খোয়া দিয়ে যদি কাজ করে ঠিক আছে, দেখা যাক 1 বছর পর আবার নষ্ট হয়ে যাবে। তো রাস্তার ইট বালি সিমেন্ট এনে তো খুব ভালো না, কিন্তু এটা আরো ভালো করে দিতে হইবে। এলজিডি কর্তৃপক্ষ বলছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে এরই মধ্যে ঠিকাদারকে দ্রুত সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের নলেজ আসার সাথে সাথে আমরা তাকে এগুলা এখান থেকে অপসারণ করতে বলছি এবং 3 দিনের সময় দিচ্ছি। 25 তারিখের ভিতরে ইনশাল্লাহ আপনি একদম পুরো রাস্তা কমপ্লিট পাবেন। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সড়ক নির্মাণ কাজ করায় এর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। একদিকে যেমন বাড়ছে জনদুর্ভোগ, অন্যদিকে সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। এখন দেখার বিষয় প্রশাসনের নজরদারি কতটা কার্যকর হয়। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ। বিরতির পর ফিরছে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন এখন বাণিজ্য। স্বাধীনতার 54 বছরেও নিজ দেশে ভোটাধিকার পাননি প্রবাসী বাংলাদেশিরা। পরবর্তী জাতীয় নির্বাচনের আগে এই বিষয়টি সুরাহার দাবি যুক্তরাজ্য প্রবাসীদের জন্য প্রক্সি ভোটিং নির্বাচন কমিশনের বিবেচনায় থাকলেও এই পদ্ধতিতে আস্থা রাখতে পারছেন না যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শরীফুল চৌধুরী। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর নির্ভরশীল দেশের অর্থনীতি, তাও জাতীয় নির্বাচনে ভোটদানের মতো মৌলিক অধিকার থেকেই বঞ্চিত প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি। হাজারো কষ্ট সয়ে দূর পরবাসেও দেশকে লালন করা বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা অংশ নিতে পারেন না দেশের ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্তে। সংবিধান সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করলেও প্রবাসীদের সে অধিকার কাগজি কলমেই সীমাবদ্ধ। স্বাধীনতার 54 বছর পরে এসে হলেও নিজ দেশে ভোটাধিকারের দাবি যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের। আমার যে ভোটাধিকারটা নাই এই জিনিসটা মানিয়ে নেওয়া একটু কষ্টকর লাগে। বিদ্যমান আইনে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটাধিকার থাকলেও অর্ধশতকের কোনো নির্বাচনে সেটির প্রয়োগ হয়নি। নির্বাচন কমিশন বলছে পরবর্তী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিত করা অন্যতম লক্ষ্য। তবে কোন পদ্ধতিতে ভোট নেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। পোস্টাল ব্যালট সময় সাপেক্ষ আর অনলাইন ভোটিং অজনপ্রিয় বলে বিবেচনায় রয়েছে প্রক্সি ভোটিং। এ পদ্ধতিতে সঠিকভাবে মতের প্রতিফলন নাও ঘটতে পারে বলে শঙ্কা যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির। তারা প্রক্সি ভোটের ব্যাপারে বলছেন যে একজন প্রতিনিধি মনোনীত করবেন প্রবাসী এবং তিনি যাকে মনোনীত করবেন তিনি সেই ভোটটি প্রদান করবেন তার পক্ষে দেশে, কিন্তু এটাও নিশ্চিত নয়। আমার ভোটাধিকার যে নিশ্চিত হব যে সে আমার মনোনীত ব্যক্তিকে দিয়েছে সেটা আমি পুরোপুরিভাবে আশ্বস্ত হতে পারছি না, এজন্য এটাকেও আমরা গ্রহণ করতে পারছি না। প্রবাসীদের দাবির মুখে 2008 সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এরপর তৎকালীন নির্বাচন কমিশন প্রথমবার প্রবাসীদের ভোটাধিকার নিয়ে উদ্যোগী হয়, যদিও সেসব উদ্যোগও বেশি দূর এগোয়নি। কারণ হিসেবে রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই দায়ী করছেন কমিউনিটি নেতৃবৃন্দ। 2024 সালে প্রবাসী বাংলাদেশিরা প্রায় $2700 কোটি রেমিটেন্স পাঠান। প্রবাসী আয়ের তালিকায় বিশ্বের 7ম শীর্ষ অবস্থানে বাংলাদেশ। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ভোটাধিকার নিশ্চিতের দাবি প্রবাসীদের। আগামী নির্বাচনের আগেই ভোটাধিকার নিশ্চিতে কাজ শুরু হবে এমনটা প্রত্যাশা প্রবাসীদের। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পণ্যের উপর এবার 50% সম্পূরক শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও আইফোনের উপর 25% শুল্ক আরোপ করবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে এক পোস্টে কথা জানান ট্রাম্প নিজেই। আগামী 1 জুন থেকে নতুন এ শুল্ক কার্যকর হবে বলে হুঁশিয়ারি তার। ট্রাম্পের এই ঘোষণার পর থেকেই কমেছে শেয়ার ও ডলারের দর। আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া।
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের ক্ষমতায় আসার পর অনেকটা খ্যাপাটে স্বভাবের হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। তার একের পর এক সিদ্ধান্ত ভাবিয়ে তুলছে বিশ্বের অন্যান্য দেশগুলোকে, যার মধ্যে বাণিজ্য যুদ্ধের ঘোষণা অন্যতম। এবার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওপর 50% সম্পূরক শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে এক পোস্টে বিষয়টি জানান তিনি, যা কার্যকর হবে 1 জুন থেকে। এর আগে ইউরোপের পণ্যের ওপর 20% সম্পূরক শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন, তবে পরে তা অর্ধেকে নামিয়ে 10% করার ঘোষণা দেয় হোয়াইট হাউস, যা জুলাইয়ের 8 তারিখ পর্যন্ত বলবৎ থাকার কথা ছিল। এ সময়ের মধ্যে ইউরোপের দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার সুযোগ দেন ট্রাম্প। তবে আলোচনার সময় শেষ হওয়ার আগে ইউরোপের উপর এ হুঁশিয়ারি ট্রাম্পের। ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের প্রতিক্রিয়া জানিয়েছে ইইউভুক্ত দেশগুলো। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার মাধ্যমে ইউরোপীয় কমিশন সংকট সমাধান করবে বলে প্রত্যাশা। Sie hat unsere volle Unterstützung, indem sie unsere Zugänge zu dem amerikanischen Markt bewahren will. Und ich glaube, derartige Zölle helfen niemandem, sondern führen nur dazu, dass die wirtschaftliche Entwicklung ইউরোপের দেশগুলোর উপর 50% শুল্ক আরোপের পাশাপাশি অ্যাপেলের আইফোনের উপরও 25% শুল্ক ধার্যের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবে কেবলমাত্র যুক্তরাষ্ট্রের তৈরি আইফোনের উপর শুল্ক দিতে হবে না মার্কিন এই প্রতিষ্ঠানকে। ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন খোদ মার্কিনরাই। Got something in his head and he just thinks everything's going to be cool and it's not, and we're all going to suffer from it. And of course he's a multi-whatever heir. I think it's idiotic. I think tariffs would never work, and I think this would be a tax on the consumer. Help financial markets, doesn't help certainty. It would be better to have just pure clarity, so the back and forth is a bit unnerving if you're an investor. ইউরোপের দেশগুলোর উপর ট্রাম্পের 50% শুল্কের হুঁশিয়ারির পরই নিম্নমুখী যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের শেয়ার বাজার কমতে শুরু করেছে স্টকের দর, এছাড়াও নিম্নমুখী ডলারের দরও। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে বোস্টন ফেডারেল কোর্ট। বিচারককে অনির্বাচিত উল্লেখ করে রুলের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যেখানে উল্লেখ করা হয় আন্তর্জাতিক শিক্ষার্থী ছাড়া প্রায় 400 বছর পুরনো বিশ্ববিদ্যালয়টি পূর্ণতা লাভ করবে না। জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলে হার্ভার্ডের $230 কোটি তহবিল আটকে দেওয়ার পাশাপাশি কর মুক্তি সুবিধা বাতিল করে ট্রাম্প প্রশাসন। 2024-25 শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়ন করছেন 6,800 জন শিক্ষার্থী, যা মোট শিক্ষার্থীর 27%। এখন বাণিজ্যে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত, দেখছেন এখন বাণিজ্য। দেশের ফুটবলকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে এবার ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে বিশেষ পরিকল্পনা করছে বাফুফে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবলের প্রচারণায় শিগগিরই টেন্ডারের মাধ্যমে এজেন্সি নিয়োগ দেবে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আরও জানাচ্ছেন তাসওয়ান নাফি। এটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ, যাতে বর্তমানে অনুসারী 12 লাখেরও বেশি। দিন দিন যা আরও বাড়ছে। এক হামজা চৌধুরী আসার পর বাংলাদেশ ফুটবলের দৃশ্যপটই পাল্টে গেছে। মাঠ ছাড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাড়ছে আলাপ আলোচনা। ফুটবল ফেডারেশনও তাই নজর বাড়িয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে। এরই মধ্যে বাফুফের ডিজিটাল মাধ্যমকে এগিয়ে নিতে ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করছে আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো। নিজের থেকেই আপনার টিকটক, ইউই থেকে মিডল ইস্ট অফিস থেকে যোগাযোগ করেছে। তারা আমাদের এই ফেসবুকের মুভমেন্ট দেখে তারা ইচ্ছা পোষণ করেছে আমাদের সাথে এক ধরনের পার্টনারশিপ করার জন্য, যেটা এখন আমরা যাচাই সাপেক্ষে আছে। আমরা তাদেরকে বলেছি যে তোমরা কি করতে চাও আমাদেরকে ডিটেল বলো, এবং কোনো মেম্বার কান্ট্রি অথবা কোনো লিগ কিংবা কোনো ক্লাবের সাথে তোমরা কীভাবে কাজ করো আমাদেরকে অ্যাকচুয়াল কেস স্টাডি শেয়ার করো। প্রাইমারিলি আমাদের বাকি 4 থেকে 5টা প্ল্যাটফর্মে আমরা যাব। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবলের প্রচারণায় শিগগিরই টেন্ডারের মাধ্যমে এজেন্সি নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। খুব শিগগিরই ডিজিটাল এজেন্সিকে টেন্ডার কল করব। ওই প্রফেশনাল একটা এজেন্সি নেওয়ার পরে আমরা আমাদের ওয়েবসাইটটা কাজ করবো, বিকজ এখন ফেসবুকটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে।
বাট ওয়েব পেজে আমাদের অনেক কাজ করার বাকি আছে, তো আমরা ধাপে ধাপে কাজগুলি করছি। শুধু ডিজিটালেই নয়, ফুটবল উন্নয়নে মাঠগুলোকেও আন্তর্জাতিক মানের করার কথা ভাবছে বাফুফে। এছাড়া জাতীয় স্টেডিয়াম নিয়ে বিশেষ আরও পরিকল্পনার কথা জানান ফেডারেশনের এই কর্তা। যেখান থেকে আপনার মাঠ দেখা যায় না, ওই চেয়ারগুলো রিমুভ করে ফেলতেছি। রিমুভ করে আমরা একটা সুন্দর বা খেলা দেখার জন্য একটা পরিবেশ তৈরি করতেছি। প্রবাসী ফুটবলার এনে মাঠের ফুটবলের উন্নতির পাশাপাশি অবকাঠামো উন্নয়নের দিকেও নজর আছে বাফুফের। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে যার অনেকাংশই দৃশ্যায়ন করার পরিকল্পনা রয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার। তাসওয়ান নাফি, এখন, ঢাকা। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচন নিয়ে চাপের মুখে ডক্টর ইউনূসের পদত্যাগের হুমকি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠক। আলোচনায় সব শঙ্কা কেটে যাবে। দলের সূরা অধিবেশনে জামায়াতের আমির। সবাইকে কাদা ছোড়াছুড়ি বন্ধের আহ্বান। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। ঈদ ঘিরে রাজধানীতে 2 সিটি কর্পোরেশনের 18টি পশুর হাট। আবাসিক এলাকায় হাট বসানোর উদ্যোগে ক্ষুব্ধ এলাকাবাসী। দেশে কাঁচা চামড়ার দাম নেই, উল্টো বছরে $100 মিলিয়ন আমদানি। রপ্তানিতেও মিলছে না ন্যায্য মূল্য। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।